আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ভালো আছি। ভালো আছি। এখন তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস। তোমরা বই এবং খাতা নিয়ে রেডি হয়ে যাও, আমরা ক্লাস শুরু করব। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের 1 থেকে 10ম অধ্যায় পর্যন্ত হয়ে গেছে, তাই না? সেটা তোমরা জানো নিশ্চয়ই, এবং তোমরা এখানে পরীক্ষাও দিয়েছ। আচ্ছা, আর তোমাদের যেটা দেখলাম যে রেকর্ডেড ক্লাস তোমাদের ইউটিউবে গেছে, সেখানে ষষ্ঠ, অষ্টম, এরকম কিছু ক্লাস আমি দেখলাম যে বেশ কিছু অধ্যায় হয়ে গেছে আমাদের। তো আজকে আমরা শুরু করবো 3য় অধ্যায় থেকে, ঠিক আছে? আজকে আমরা শুরু করবো 3য় অধ্যায় থেকে, অধ্যায় 3। সবাই অধ্যায় 3 বের করো। অধ্যায় 3 বের করো, সবাই বই বের করবা, বই খাতা রেডি রাখবা। Yeah, of course, ma'am. গুরুত্বপূর্ণ লাইনগুলো আন্ডারলাইন করে রাখবা তোমরা। Okay, ma'am. ঠিক আছে, আমি শুরু করি। তোমরা কি প্রস্তুত আছো? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা দেখো, আমাদের 3য় অধ্যায়ের নামটা হচ্ছে কি, বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ, তাই না? এটা একটা মজার অধ্যায়, ঠিক আছে? এখানে এটা পড়লে তোমরা খুব আনন্দ পাবা, এখানে অনেক কিছু জানার আছে। প্রথমে আসো যে মহাদেশ কি। প্রথমে আমাদের যে বিষয়বস্তু সেটা হচ্ছে মহাদেশ কি, তাই না? পৃথিবীর কোনো বৃহৎ, অবিরাম, অবিচ্ছিন্ন ভূখণ্ডকে আমরা কি বলি? মহাদেশ। তাহলে পৃথিবীর কোনো বৃহৎ, অবিরাম, অবিচ্ছিন্ন ভূখণ্ডকে বলা হয় মহাদেশ, যা সাধারণত পানিরাশি দ্বারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়। তো মহাদেশ, পৃথিবীতে মহাদেশ রয়েছে মোট 7টি। এগুলো কি কি? এশিয়া মহাদেশ, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা। এই 7টা হচ্ছে আমাদের মহাদেশ। আমাদের দেশটি কোন মহাদেশে অবস্থিত? আমাদের দেশটি হচ্ছে এশিয়া মহাদেশে এশিয়া অবস্থিত, মহাদেশ। এবং এই এশিয়া এশিয়া মহাদেশটি মহাদেশ। হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশ। তাহলে মহাদেশ কি আমরা এখন বলতে পারবো? পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে সেটা বলতে পারবো, এবং সর্ববৃহৎ মহাদেশ কোনটি সেটাও বলতে পারবো এখন, তাই না? এবং বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত এটা বলতে পারবো। আমি কিন্তু প্রশ্নের মাধ্যমে উত্তরগুলো তোমাদের কাছ থেকে প্রস্তুত করে নেব। এখন দেখো, বাংলাদেশ তো এশিয়া মহাদেশে অবস্থিত, এটি সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা যেটা জানবো হচ্ছে মহাসাগর কয়টি আছে। মহাসাগর আছে 5টি, তাই না? মহাসাগর 5টি। একটা হচ্ছে মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর একটা আছে উত্তর মহাসাগর আর দক্ষিণ মহাসাগর। তাহলে আমরা এটা অনেক আগে থেকে জেনেছি যে মহাদেশ কয়টি এবং কি কি, মহাসাগর কয়টি এবং কি কি, ঠিক আছে? এটা সম্পর্কে আজকে আমরা আরেকটু বিস্তারিত জানবো। এই আচ্ছা, শুধু কি পৃথিবীতে কি শুধু মহাদেশ এবং মহাসাগরই আছে? না, বড় বড় সাগরও আছে, তাই না? বা সমুদ্র রয়েছে, যেমন আরব সাগর, লোহিত সাগর, তাই না? আর বাংলাদেশের দক্ষিণে কোন সাগর রয়েছে? বঙ্গোপসাগর। এটা মূলত ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত একটি সাগর, ঠিক আছে? এটাকে আমরা বলি উপসাগর, এটাকে আমরা বলি উপসাগর। এই বঙ্গোপসাগরকে আমরা বলি উপসাগর, কিন্তু এটা মূলত ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত একটি সাগর। এখন তোমাদের মনে প্রশ্ন আসছে যে উপসাগরটা কি, তাই না? 3 দিকে স্থল বিশিষ্ট বা স্থল দ্বারা বেষ্টিত জলভাগকে আমরা বলি উপসাগর, যেটা হচ্ছে বঙ্গোপসাগরকে আমরা যেটা বলছি উপসাগরের 3 দিকে কিন্তু স্থল দ্বারা বেষ্টিত। বুঝা গেছে? আচ্ছা, এখন দেখো আমরা এই মহাদেশের এই ভৌগোলিক পরিচয়গুলো সম্পর্কে জানবো। যেমন
হচ্ছে পৃথিবীর মোট আয়তনের 29 ভাগ হচ্ছে স্থলভাগ। কত ভাগ? 29 ভাগ হচ্ছে স্থলভাগ, আর বাকি অংশগুলো সবই জলরাশি। ঠিক আছে, এই জলরাশির মধ্যেও রয়েছে ছোট বড় অনেকগুলো দ্বীপ, অনেকগুলো দ্বীপ বা দ্বীপপুঞ্জ। অনেকগুলো দ্বীপকে একত্রে আমরা বলতে পারি দ্বীপপুঞ্জ। আচ্ছা, এগুলো কিন্তু এই মহাদেশগুলোর মূল খণ্ড থেকে বিচ্ছিন্ন হয়েছে ঠিকই, কিন্তু এগুলো মহাদেশেরই এক একটা করে অংশ, পানি দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। চারিদিকে পানি দ্বারা বেষ্টিত স্থলভাগকে আমরা বলি দ্বীপ। দ্বীপ বা দ্বীপের সমষ্টিও রয়েছে এই স্থলভাগের মধ্যে, আমরা এটাকে ফেলতে পারি। এবং এটা কোনো মহাদেশের প্রত্যেকটা দ্বীপই হচ্ছে কোনো না কোনো মহাদেশেরই একটা করে অংশ, সেই কথা এখানে বলা হয়েছে। এই দ্বীপগুলো এবং দ্বীপপুঞ্জগুলো এত সুন্দর, এত মনোমুগ্ধকর যে এখানে কি করা হয়েছে, পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে দেখার জন্য। মানুষরা সেখানে যায়, ঠিক আছে, আনন্দ উপভোগ করে, প্রকৃতির সৌন্দর্য দেখে। তাই এই সমস্ত জায়গাগুলোতে কি হচ্ছে, পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। তো পৃথিবীর স্থলভাগগুলো কি সবগুলো উঁচু নিচু না, সবগুলো সমতল নয়, আবার কিছু কিছু অংশ রয়েছে পাহাড় পর্বত, মালভূমি, বনভূমি, তাই না, নদী, এগুলো সবকিছু মিলেই আমাদের এই স্থলভাগ। তো বাংলাদেশের পৃথিবীর মানচিত্রের কথা যদি তুমি চিন্তা করো, তাহলে বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশে এবং ভারতীয় উপমহাদেশে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে চলে এসেছে, এবং আমরা জানি যে এখন যদি আমি জিজ্ঞাসা করি তোমরা অবশ্যই পারবে। ঠিক আছে, তাহলে মাথায় রাখো, আমি ক্লাস শেষে তোমাদেরকে এই প্রশ্ন একটু ধরবো। এখন দেখো, আমরা পাঠ 2 এবং 3-এ চলে আসি, যে এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, ভূপ্রকৃতি এবং জলবায়ু কেমন, এটা নিয়ে এখন আলোচনা করব। এখন দেখো, পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 3 ভাগের 1 ভাগই হচ্ছে এশিয়ার অন্তর্ভুক্ত। আমরা জেনেছি যে এশিয়া হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশ, এবং এটি ভাগের, যদি স্থলভাগকে আমরা 3 ভাগ করি, তাহলে 3 ভাগের 1 ভাগই হচ্ছে এশিয়াকে বলা যায়, এত বৃহৎ সে কথা এখানে বলা হয়েছে। এবং পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার আয়তন কত, এটা আমরা আন্ডারলাইন করে রাখবো, 4,40,40,000,000 বর্গ হবে, তাই না? ভেরি গুড। এখন যদি আমরা বলি, তাহলে ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশকে যদি আমরা একত্রিত করি, তাও এশিয়া মহাদেশের সমান হবে না, তাহলে এটা আয়তনে এত বড় সেটা বোঝানো হয়েছে এখানে। এবং উত্তর এবং দক্ষিণ আমেরিকাকেও যদি আমরা একত্রিত করি, তাও এশিয়া মহাদেশের সমান হবে না। ঠিক আছে, তাহলে আমরা এর আয়তন দেখে বুঝতে পারছি এটা কত বৃহৎ। আচ্ছা, এখানে যেহেতু বৃহৎ, তাই জনসংখ্যা অবশ্যই বেশি হবে। তাই এখানে জনসংখ্যা হচ্ছে 442,70,00,000। এটা আমরা পয়েন্ট করে রাখবো, তাই না? এগুলো আমরা পয়েন্ট করে রাখবো, তাহলে আমাদের মাথায় থাকবে যে এশিয়া মহাদেশ সম্পর্কে কেউ যদি জিজ্ঞাসা করে, আমরা চট করে বলতে পারবো যে এর আয়তন কত, এর জনসংখ্যা কত, কোন কোন মহাদেশকে একত্রে করলে এই দেশ এই মহাদেশের সমান হবে না, এটা আমরা বলতে পারবো, তাই না? আচ্ছা, এখন দেখো, পৃথিবীর অধিকাংশ প্রাচীন সভ্যতাগুলো এশিয়া মহাদেশে সর্বপ্রথম গড়ে উঠেছে। ঠিক আছে, সভ্যতা সম্পর্কে আমরা আগের অধ্যায়ে জেনেছি, 2য় অধ্যায়ে কিন্তু জেনেছি, এবং তোমরা সেখান থেকে অ্যাসাইনমেন্টও সম্মতি জমা দিয়েছো, তাই না? পারস্যীয় সভ্যতা, এটা থেকে অ্যাসাইনমেন্ট লিখেছো তোমরা। তো এই সমস্ত যে সভ্যতাগুলো, পারস্যীয় সভ্যতা বলো, মেসোপটেমীয় সভ্যতা বলো, হিব্রু সভ্যতা, সিন্ধু সভ্যতা, এই সবকিছুই প্রথমে গড়ে উঠেছে এই এশিয়া মহাদেশে। যখন ইউরোপ এবং আমেরিকায় সভ্যতার কোনো ছোঁয়াই লাগেনি, তখনও কিন্তু এশিয়া মহাদেশে সর্বপ্রথম সভ্যতা গড়ে ওঠে। এখন মনের মধ্যে প্রশ্ন আসছে যে ম্যাডাম সভ্যতা আবার কি, তাই না? আমরা সভ্যতা পড়ে এসেছি, কিন্তু সভ্যতাটা কি, এটাকে বলতে পারবা কেউ? সভ্যতা হচ্ছে সিভিলাইজেশন, এটা গ্রিক শব্দ সিভিক্স থেকে এসেছে, যেটাকে আমরা বলি নগরায়ন বা যে নগরের অধিবাসীকে বুঝি। ঠিক আছে, তো এরকম একটা পরিস্থিতিকে আমরা বলতে পারি সভ্যতা। এরকম সভ্যতা গড়ে উঠেছে হচ্ছে এশিয়া মহাদেশে সর্বপ্রথম। তাহলে এশিয়া মহাদেশ সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। তো সভ্যতার উজ্জ্বল নিদর্শন হিসেবে চীনের মহাপ্রাচীরকে আমরা ধরতে পারি। চীনের মহাপ্রাচীর হচ্ছে সভ্যতার একটি অন্যতম উজ্জ্বল নিদর্শন। এখন আসো ভূপ্রকৃতি এবং জলবায়ু সম্পর্কে জানবো। এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি কেমন? বৈচিত্র্যপূর্ণ। এই মহাদেশটা যেমন বড়, এখানকার ভূপ্রকৃতিও বৈচিত্র্যপূর্ণ।
এই মহাদেশের প্রায় 1/3 অঞ্চল জুড়ে হচ্ছে সমতল। 1/3 অঞ্চল হচ্ছে সমতল। এর উত্তরে আছে বরফে আচ্ছাদিত এলাকা সাইবেরিয়া, তেমনি পশ্চিমে আছে উত্তপ্ত মরুভূমি। মানে এখানে তুমি সব ধরনের বিষয় পাবা, সব ধরনের ভূপ্রকৃতির বিষয়গুলো এখানে রয়েছে। যেমন এখানে বরফ আচ্ছাদিত অঞ্চলও রয়েছে। কোথায় সেটা? উত্তর দিকে, এশিয়া মহাদেশের উত্তর দিকে। আর তুমি যদি পশ্চিম দিকের কথা বলো, সেখানে মরুভূমিও রয়েছে। ঠিক আছে? এবং দক্ষিণ পূর্ব দিকের রয়েছে নদী বিধৌত নিম্ন সমভূমি। এছাড়া এই মহাদেশের ভূপ্রকৃতির মধ্যে পূর্ব দিকে আগ্নেয় দ্বীপ রয়েছে, পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর এশিয়া মহাদেশে রয়েছে। এছাড়া বড় বড় নদীগুলো কথা যদি আমরা চিন্তা করি, পৃথিবীর যত বড় বড় নদীগুলো আছে তা এশিয়া মহাদেশেই রয়েছে। সেই সাথে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নাম কি বলতো? মাউন্ট এভারেস্ট। ভেরি গুড, মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা কত জানো? 8850 মিটার। হ্যাঁ। ব্রিটিশ ভারতের জরিপ বিভাগের প্রধান স্যার জর্জ এভারেস্টের নাম অনুসারে শৃঙ্গটির নাম রাখা হয় মাউন্ট এভারেস্ট। ঠিক আছে? তবে এর উচ্চতা মেপেছিলেন এক বাঙালি, তার নাম রাধানাথ। ঠিক আছে? এই পর্বতসমূহ এবং নিকটবর্তী পর্বত সারা বছর বরফে ঢাকা থাকে। এবং নেপালের তেনজিং শেরপা এবং নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি 1953 সালে প্রথম এভারেস্ট পর্বত চূড়ায় আরোহণ করেন। তাহলে এটা আসতে পারে যে সর্বপ্রথম কে এভারেস্ট চূড়ায় আরোহণ করেছিল এবং কত সালে, তাই না? এগুলো প্রশ্ন থাকতে পারে, তোমরা এগুলো অনলাইন করে রাখতে পারো, পরবর্তী আমি কিন্তু প্রশ্ন ধরবো। আর বাংলাদেশের কথা যদি চিন্তা করো, তার বাংলাদেশের মুসা ইব্রাহিম, এম এ মহিন, নিশাত মজুমদার, তাই না? এনারা কি করেছিল? এই পর্বত চূড়ায় আরোহণ করেছিল। ঠিক আছে, এখন দেখি যে এশিয়া মহাদেশের জলবায়ু কেমন বৈচিত্র্যপূর্ণ। এর যেমন তোমার হচ্ছে ভূপ্রকৃতিও বৈচিত্র্যপূর্ণ এই আয়তনের ভিত্তিতে, একইভাবে এর জলবায়ু বৈচিত্র্যপূর্ণ। ঠিক আছে? অর্থাৎ বিভিন্ন ধরনের জলবায়ু দেখা যায়। নিরক্ষরেখা থেকে 10 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। এবং এই নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যটা কি? যে সারা বছর অধিক তাপ থাকবে এবং বৃষ্টিপাত হবে। এটা হচ্ছে এই জলবায়ুর গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। তাহলে নিরক্ষ অঞ্চল যেটা রয়েছে, এশিয়া মহাদেশের নিরক্ষ যে অঞ্চল রয়েছে, সেখানে দেখা যায় নিরক্ষীয় জলবায়ু। সেখানে দেখা যায় নিরক্ষীয় জলবায়ু। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য কি? অধিক তাপ হবে এবং অধিক বৃষ্টিপাত হবে। বুঝে গেছে? আচ্ছা, আর আরেকটা জলবায়ু রয়েছে এখানে, সেটা হচ্ছে মৌসুমী জলবায়ু। আর মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে কি? বৃষ্টিবহুল গ্রীষ্মকাল, অর্থাৎ গ্রীষ্মকালে হবে বৃষ্টিপাত, প্রচুর বৃষ্টিপাত হবে, এবং বৃষ্টিহীন শীতকাল। ঠিক আছে? শীতকাল হবে বৃষ্টিহীন। এই ধরনের জলবায়ুকে আমরা বলছি মৌসুমী জলবায়ু, যেটা ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এইসব দেশগুলোতে এই ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে আমি প্রথমে দেখলাম, আমার প্রথম যে জলবায়ুর কথা বললাম, যে নিরক্ষ অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু রয়েছে। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য কি? সারা বছর অধিক তাপ এবং বৃষ্টিপাত হয়ে থাকে। আচ্ছা, আরেকটা আছে কি? এখানে মৌসুমী জলবায়ু রয়েছে। কোন কোন অঞ্চলগুলোতে? যেমন ভারত, বাংলাদেশ, এই সমস্ত অঞ্চলগুলোতে আবার রয়েছে মৌসুমী জলবায়ু। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য কি? গ্রীষ্মকালে কেমন হবে? অধিক বৃষ্টিপাত হবে, আর শীতকালে কোনো বৃষ্টি থাকবে না। এটা হচ্ছে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে আরেকটা জলবায়ু রয়েছে, সেটা হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু। ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য কি? শীতকালে বৃষ্টি হবে, শীতকালে হবে বৃষ্টি এবং গ্রীষ্মকালে বৃষ্টিহীন। এটা হচ্ছে এই জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। তাহলে আমি যদি এভাবে ভাগ করে পড়ি, আমার মনে রাখা কোনো ব্যাপারই না, একদম সহজ। তাহলে এখানকার জলবায়ু কেমন? বৈচিত্র্যপূর্ণ। কয় ধরনের জলবায়ুর কথা আমরা এখানে জেনেছি? 3 ধরনের। একটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য কি? নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে সারা বছর কি থাকবে? অধিক তাপ থাকবে এবং
কি হবে? বৃষ্টিপাত হবে। অধিক তাপ থাকবে যেমন, তেমন আবার কি হবে? বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত হবে। আচ্ছা, আর একটা জলবায়ু আছে মৌসুমী জলবায়ু। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য কি? গ্রীষ্মকালে কি হবে? অনেক বৃষ্টিপাত হবে। আর শীতকালে কেমন হবে? বৃষ্টিহীন থাকবে, তাই না? এই যে জি বাংলাদেশ, ম্যাম। কি শীতকাল পড়া যাচ্ছে না? কি বৃষ্টি বৃষ্টি হচ্ছে তেমন হচ্ছে না, তাই না? তাহলে শীতকাল হবে বৃষ্টিহীন, কিন্তু গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হবে। তাই বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার এইসব অঞ্চলগুলো, এটাও তো এশিয়ার মধ্যে রয়েছে, এসব অঞ্চলগুলোতে আছে মৌসুমী জলবায়ু। আর একটা আছে ভূমধ্য সাগরীয় জলবায়ু, যেখানে ঠিক মৌসুমী জলবায়ুর বিপরীত একটা অবস্থা। যেমন শীতকালে অনেক বৃষ্টিপাত হবে, আর গ্রীষ্মকালে হবে বৃষ্টিহীন অবস্থা। এই হচ্ছে বিষয়। খুব কঠিন মনে হচ্ছে? বোঝা যাচ্ছে কি? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। বোঝা যাচ্ছে, ভেরি গুড। এখন কি পড়তে মজা লাগতেছে? এই অধ্যায় থেকে কিন্তু অনেক ছোট ছোট অনেক প্রশ্ন আছে, অনেক ছোট ছোট প্রশ্ন আছে, তাই না? এখন এই পর্যন্ত যে আলোচনা করলাম, কেউ যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। কোনো প্রশ্ন আছে? না ম্যাম, বুঝতে পারছি ভালো মতো। তোমরা পড়েছো তাই না? এই অধ্যায় তোমরা পড়েছো, ঠিক আছে। আচ্ছা, এখন একটু প্রশ্ন ধরি, তাহলে দেখা যাক কতটুকু বুঝেছো। এক এক করে আমি প্রশ্ন ধরবো, হ্যাঁ? যাকে বলবো সে অ্যান্সার দিবা। আচ্ছা, মহাদেশ কাকে বলে? অনামিকা সরকার বলো। দেখে বলবা, সামনে থাকবে, সমস্যা নাই, দেখে দেখে বল। অনামিকা সরকার শুনতে পাচ্ছ? বই আছে সামনে? বই সামনে রাখো। আমরা এখানে কি দেখেছি? পৃথিবীর কোন বৃহৎ অবিরাম অবিচ্ছিন্ন ভূখণ্ডকে কি বলা হয়? মহাদেশ বলা হয়। মহাদেশ বলা যা সাধারণত কি হবে? পানির রাশি দ্বারা একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকবে, তাই না? আচ্ছা, পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে? 7টি মহাদেশ রয়েছে। 7টি। কি কি? একজন বলো, একজন। কে বলবা? সাহা? আমি। তানভীর বলবে, বলো। মহাসাগর। তানভীর বলবে, বলো। হ্যাঁ, তানভীর বলতে চেয়েছো। তানভীর কোথায়? তোমাদের সাথে আমার খুব একটা ভালো পরিচয় হয়নি। তোমরা আমাকে খুব কি চেনো? পরিচিত হয়নি। নো ম্যাম। পড়া শুরু করে দিই। হ্যাঁ, আমার নাম জানো? জি ম্যাম। জানো আমার নাম? কিন্তু নাম জানো না, তাই তো? জানি ম্যাম। চেনো? না ম্যাম। আচ্ছা, আমি সুমনা আফরোজ। সুমনা ম্যাম। জানি ম্যাম। আচ্ছা, তো তানভীর কি বলতে পারবা যে পৃথিবীতে যে মহাদেশের কথা বলেছো তার নামগুলো বলতে পারবা? জি ম্যাম। কত শুনি আমরা। ম্যাম হয়তো এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ। আরেকটা কি আছে? আরেকটা আছে অ্যান্টার্কটিকা মহাদেশ। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তানভীর। আচ্ছা, এখন মহাসাগর কয়টি? কে পারবা? আমাকে জানাও। মহাসাগর এটা সানজিদা ম্যাডাম পারবো, ম্যাডাম পারবো। পারবে। সানজিদা বলতে চাচ্ছি, বলো। সানজিদা বলো। সাগর। এই তোমাদের একটু চেহারা দেখাও তো, তোমাদেরকে তো চেহারা আমি চিনি না। হ্যাঁ, একটু চেহারা দেখাও তো, পরে বন্ধ করে দিও, একটু দেখি। আচ্ছা, আর কোথায়? চেহারা দিতে পারছি না তো। ব্ল্যাক এন্ড হোয়াইট দেখা যাচ্ছে। সবাই চেহারা দেখাচ্ছ না, ঠিক আছে। সাহা বলো। সাহার কাছে একটু জিজ্ঞাসা করি, একটু চেহারা দেখে পড়া ধরতে ভালো লাগে। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? কি সাহা তুমি নাকি? না, স্নেহা নাকি? হ্যাঁ, হ্যাঁ ম্যাম। বলো। বলতে পারবা? তোমার সামনে বই আছে? বই হ্যাঁ আছে? ম্যাম আছে।
হ্যাঁ, বই দেখে বলো, হ্যাঁ, না দেখে বলতে হবে না। মহাসাগর কয়টা? 5টি। 5টি। কি কি 5টি। কি কি বলো তো, দেখে বলো। হ্যাঁ আমি বলবো। ম্যাম আমি বলি। আচ্ছা, নামটা বলে বলো। এটা কি? অনামিকা। অনামিকা সরকার বলো, হ্যাঁ বলো। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে পৃথিবীর মোট আয়তনের কত অংশ স্থলভাগ? 29। ম্যাম 29 ভাগ। কে বলবা? আমি বলবো। ম্যাম বলবো। 29 ভাগ। তানভীর বলতে চাচ্ছ 29 ভাগ। আচ্ছা, 29 ভাগ হচ্ছে কি স্থল ভাগ। ভাগ। হ্যাঁ। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এখানে, তবে মহাদেশ কি এটা কিন্তু অনেকে আমাকে বলনি। মহাদেশ, এই আসল প্রশ্নটা ম্যাম আমি বলি। কে কে ম্যাম আমি বলি। একটু নামটা বলে বলো। ম্যাডাম আমি বলি ভালো। হ্যাঁ আমি ম্যাম বলি। আমি বলি। আমি বলি। আমি বলি, আমি বলি। এটা বলবা হচ্ছে কি, নিধি, নিধি বলো। পৃথিবীর কোন বৃহৎ অবিরাম অবিচ্ছিন্ন ভূখণ্ডকেই বলা হয় মহাদেশ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো। ওয়েলকাম। আচ্ছা, এখন আমাকে আরেকটা প্রশ্ন উত্তর দাও, সেটা হচ্ছে এশিয়া মহাদেশের আয়তন। এশিয়া মহাদেশের আয়তন কত? 40,46,12,000 বর্গকিলোমিটার। কে বললো এটা? স্নেহা? ম্যাম আমি ম্যাডাম আমি বলি ভালো মতো, ভুল না বলছো। আমি বলি। আচ্ছা, আমি বলি। অনামিকা, অনামিকা বলতে চাচ্ছ? বলো। ম্যাডাম আমি বলবো। বলো। হ্যাঁ আমি বলি। আচ্ছা, তুমি বলো। হ্যাঁ, মাহি বলো, মাহি। 4,46,14,000 বর্গ কিলোমিটার। ঠিক আছে, ভেরি গুড। আর লোক সংখ্যা কি পারবা? লোক সংখ্যা? ম্যাম আমি পারবো। ম্যাম আমি পারবো। ম্যাডাম এটাও পারবো কিন্তু বলবো না। নিধি বলো, এরপর তানভীর বলো। 442,70,00,000,000। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট নিয়ে, তাই না? মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? ম্যাম আমি বলি। ম্যাম আমি বলি। 2850। না, এটা তানভীর বলবে। তানভীর বলো। ম্যাম 8,850 মিটার উঁচু। বুঝবে? এই যে আজকে আমরা প্রশ্ন উত্তর পর্ব করতেছি এখন এই মুহূর্তে, আমার মনে হয় এই বিষয়গুলো আমাদের মনে থাকবে। আয়তন, জনসংখ্যা, তারপরে হচ্ছে মাউন্ট এভারেস্টের উচ্চতা, এটা মনে থাকবে না? মনে থাকবে হ্যাঁ আমার ম্যাম। এটা হচ্ছে 8,850 মিটার। ভেরি গুড। আচ্ছা, এই মাউন্ট এভারেস্টের নাম কার নাম অনুসারে হয়েছে বলো আমাকে। ম্যাডাম বলবো, ম্যাডাম বলবো। ম্যাম আমি বলবো। দেখো তো এভারেস্টের নাম অনুসারে। কার নাম অনুসারে? ম্যাম আমি বলি। জর্জ এভারেস্টের নাম অনুসারে। এভারেস্টের নাম অনুসারে। এখন বলো, সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন কারা? ম্যাম নেপালে তেনজিং শেরপা ও নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি 1953 সালে প্রথম এভারেস্ট পর্বতচূড়ায় আরোহণ করেছে। মাহি বলো। নেপালের তেনজিং শিরপা, নিউজিল্যান্ডে এডমন্ড হিলারি। ভেরি গুড। এশিয়া মহাদেশে কত ধরনের জলবায়ু দেখা যায়? 2 না 3? 2 ধরনের দেখা যায় না 3 ধরনের দেখা যায় জলবায়ু? 2 ধরনের ম্যাম। 2 ধরনের। 2 ধরনের বলেছিলাম আমি। 3 ধরনের। 3 ধরনের। কি কি? 1 নাম্বার একটা হলো নিরক্ষীয় জলবায়ু, একটা হলো মৌসুমী জলবায়ু, আর একটা হলো মেরু অঞ্চলের জলবায়ু, মরু অঞ্চলের জলবায়ু। সাগরীয় জলবায়ু। মৌসুমী জলবায়ু, আর কি ভূমধ্য সাগরীয় জলবায়ু। জলবায়ু। মনে থাকবে? ঠিক হ্যাঁ আছে। ম্যাম। এখন আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। জি ম্যাম।
সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য কি? সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত এই জলবায়ুর বৈশিষ্ট্য। এই তো হয়ে গেছে পড়া কমপ্লিট। তাহলে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে সারা বছর অধিক তাপ থাকবে আর বৃষ্টিপাত হবে, এই হচ্ছে বিষয়। বৃষ্টিপাত হবে। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য কি পারবা? ম্যাম আমি পারবো। আমি পারবো। ম্যাম আমি পারবো। আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবা। সবাই পারবে। পুষ্পা আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমাকে পুষ্পা? হ্যাঁ বলো, তুমি বলো মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য কি? মাই দিব। গ্রীষ্মকাল কেমন? ম্যাম আমি বলবো। পুষ্পা বলো। শুনতে পাচ্ছি না। আমি বলি, আচ্ছা ঠিক আছে মাহি বলো। বৃষ্টিবহুল গ্রীষ্মকাল আর বৃষ্টিবিহীন শীতকাল মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য, প্রধান শীতকাল বৈশিষ্ট্য। হবে খুবই বৃষ্টি হবে, তাই না? আর শীতকাল কেমন হবে? বৃষ্টিহীন হবে না। জলবায়ু কেমন তাহলে? মৌসুমী জলবায়ু। বাংলাদেশে কোন ধরনের জলবায়ু রয়েছে তাহলে? মৌসুমী জলবায়ু রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে ভারতে কেমন ধরনের জলবায়ু আছে? ভারতে মৌসুমী জলবায়ু। একই জলবায়ু। খুব ভালো আছে। ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য বলো। শীতকালে বৃষ্টি কিন্তু গ্রীষ্মকালে সাধারণত বৃষ্টি নেই। তার মানে মৌসুমী জলবায়ুর বিপরীত, শীতকালে কেমন হবে? হ্যাঁ বৃষ্টি হবে, বৃষ্টিহীন। কিন্তু গ্রীষ্মকালে সাধারণ। আমার মনে হয় আমার পুরো পড়া কমপ্লিট হয়ে গেছে। পার্ট 1, 2 এবং 3। কালকে আবার ক্লাস আছে তোমাদের সাথে আমার ঠিক 10টা থেকে 10টা 30 পর্যন্ত। এই সময় আমি তোমাদের সাথে আলোচনা করব এই তৃতীয় অধ্যায়ের তোমার হচ্ছে 5, 4, 8, 7 এবং 8। তোমরা একটু দেখে রাখবে তাহলে সুবিধা হবে। 7 এবং 8, ঠিক আছে? ওকে ম্যাম 5, 4 পড়বেন না? 8, 7, 8 তোমার নিজেরা একবার দেখে নিও। তোমরা একবার নিজেরা দেখে নিতে চাও আর আমি 7 এবং 8 এটা আমি তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? ওকে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, সুন্দর থাকো। আমি এখানে শেষ করছি। ওকে।